রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি দেশের ইতিহাস বদলে যায় তবে তা ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট বিড়ম্বনার। কারণ 5 বছর আগে নিচু ক্লাসের কোনো শিক্ষার্থী দেশের যে ইতিহাস জেনে বড় হলো, 5 বছর পর উঁচু ক্লাসে উঠে সেই শিক্ষার্থী যখন দেখে সে ভুল পড়ে এসেছে, তখন সেটি তার ভুল নয়, ভুল হলো শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আমলাদের, যারা সঠিক ইতিহাস প্রতিষ্ঠা করতে পারেনি, মাথা নত করেছেন রাজনৈতিক ক্ষমতার কাছে। আর এই ঘটনা বারবার ঘটে চলেছে বাংলাদেশে। গত 2024-এর আগস্ট বিপ্লবের ফলে সরকার বদলের পর আবার বদলে গেল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সিলেবাস। শিক্ষা ব্যবস্থার যে বদল ঘটানো হয়েছে তা আওয়ামী লীগ সরকারের যে শিক্ষা ব্যবস্থা ছিল তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্য এবং প্রয়োজনীয় বলে মত সকলের। কারণ দেশের শিক্ষার মান উন্নত করতে হলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা করা উচিত ছিল তা হাসিনা সরকার করেননি। হয়তোবা নিজের দলের লোকেদের সুযোগ পাওয়ানোর ব্যবস্থা করার জন্যই হোক, বা যারা লেখাপড়ায় তেমন ভালো নয় তাদেরকে সকলের সঙ্গে পাশ করিয়ে দেওয়ার জন্যই হোক। কারণ আগে ছিল দলগত শিক্ষা ব্যবস্থা, যেখানে ব্যক্তিগতভাবে কে কতটা উন্নত এবং কতটা পিছিয়ে তা জানার ব্যবস্থা ছিল না। ফলে পিছিয়ে থাকা শিক্ষার্থীকে আলাদা করে যোগ্য করে তোলার বা বেশি গুরুত্ব দিয়ে তাকে অন্যদের মতো সমান দক্ষ করে তোলার কোনো ব্যবস্থাই ছিল না। এখন থেকে শুধু সেটির বদলে হচ্ছে না, বছরে 3 বার পরীক্ষার ব্যবস্থাও থাকছে, যা নিঃসন্দেহে ভালো পদক্ষেপ। কিন্তু আন্দোলনের ছাপ পড়েছে সিলেবাসে। যে পরিবারের বিরুদ্ধে বিদ্বেষ থেকে আন্দোলন শুরু হয়েছিল সেই বিদ্বেষ দেখা গেল পাঠ্য বইয়ের সিলেবাসগুলিতে, যেখানে মুজিব পরিবার এবং শেখ মুজিব সম্বন্ধে থাকা অনেক বিষয়বস্তুই পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে অন্যান্য মুক্তিযোদ্ধাদের জীবনে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি নজরুলের জীবনীও পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে, যা পাওয়া উচিত। কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল, রাজাকার এবং আলবদর বা অন্যান্য সংগঠনগুলির বিরুদ্ধে কোনো কিছু বলা হয়নি, যারা কিনা মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের আন্দোলনকে ধ্বংস করে দিতে চেয়েছিল, যারা বাংলাদেশের হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। যখন তাদের কথা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বাদ দেওয়া হয় তখন বুঝতে হবে এটির উদ্দেশ্য প্রেমোদিত এবং ভবিষ্যতে আবারও এই ইতিহাস বদল করতে হতে পারে। তাই ইতিহাসবিদরা যেমন বলছেন, তাদের সঙ্গে ছাত্রছাত্রীরাও বলছে যে এমন ইতিহাস আনা হোক যা প্রশ্নতীত এবং সরকার বদলের সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত না হয়। এবার দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কি কি বদল হয়েছে সিলেবাসগুলিতে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিয়ে। আগের বইগুলোতে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিমার্জন করে বলা হয়েছে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান এবং পরে আবারও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন তিনি। বিগত দিনগুলিতে স্বাধীনতার ঘোষকের নামের অদল বদল হয়েছে কমপক্ষে 6 বার। বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ড এনসিপিটি বলছে এবার তুলে ধরা হয়েছে দিনবাহ ইতিহাস। মুক্তিযুদ্ধে সবার অবদান তুলে ধরতে যোগ করা হয়েছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অন্যদের নাম। পাঠ্য বই থেকে শেখ মুজিবের জীবনীকে যতটা সম্ভব বাদ দিয়ে যুক্ত করা হয়েছে নতুন পাঠ্যক্রমে। যুক্ত হয়েছেন আবু সাইদ এবং মুগ্ধরাও। প্রাথমিক এবং মাধ্যমিক মিলিয়ে প্রায় 4 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। জনসংখ্যার এই বিশাল অংশকে বিভ্রান্তহীন পাঠ্যপুস্তক দেওয়ার দাবি ছাত্রছাত্রীদের। বাংলাদেশে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা, যা নিয়ে ভারত বারে বারে বাংলাদেশকে সতর্ক করে চলেছে। আমেরিকা এবং ইউরোপের বহু দেশ মোহাম্মদ ইউনূসকে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করার আর্জি জানিয়ে আসছে, কিন্তু তা থামানোর কোনো লক্ষণ যেমন দেখা যায়নি, উপরন্তু এবার আক্রান্ত হল বাংলাদেশের আদিবাসী সমাজ। ঢাকার রাস্তায় প্রকাশ্যে আদিবাসীদের একটি মিছিলে চলল নির্বিচারে হামলা, তাতে আহত হয়েছেন কমপক্ষে 11 জন। রক্তাক্ত হল ঢাকার রাস্তা। শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের মুখোশ এবার খুলছে বলে সরব হচ্ছে বাংলাদেশের আদিবাসী সমাজ। বাংলাদেশি সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা স্কুলের পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ দিয়ে গ্রাফিতি সরিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন।
ঢাকায় অবস্থিত জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিলেন তারা। সেই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ছাত্রদের অন্য একটি দল আদিবাসী পড়ুয়াদের উপর হামলা চালায় বলে অভিযোগ। জানা যাচ্ছে এই হামলার পিছনে আছে স্টুডেন্ট ফর সভরেন্টি নামে একটি মুসলিম ছাত্র সংগঠনের সদস্যরা। গত বুধবার ঘটনাটি ঘটেছে ঢাকার মেথিঝিল এলাকায়, যা নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন সরগরম। ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা স্কুলে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ দিয়ে গ্রাফিতি সরিয়ে দেওয়ার বিরুদ্ধে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের সামনে বিক্ষোভ করছিলেন। অপরদিকে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ দিয়ে গ্রাফিতি সরিয়ে দেওয়াকে সমর্থন করছে একাধিক মুসলিম ছাত্র সংগঠন। বাংলাদেশের সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী জানুয়ারিতে প্রকাশিত নবম এবং দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ এবং রচনা পাঠ্যপুস্তকের পিছনের কভার থেকে আদিবাসী শব্দবন্তের গ্রাফিতি সরিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামে একটি সংগঠন। জানা যাচ্ছে পাঠ্যপুস্তকের পিছনের কভারে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়েছিল 5টি পাতা সহ একটি গাছকে চিহ্নিত করে। তাতে এক একটি পাতায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ও আদিবাসী সহ বাংলাদেশের একটি ধর্মীয় এবং জাতিগত সম্প্রদায়ের জন্য একটি শব্দ খোদাই করা হয়েছে। ছবির পাশে আদিবাসী ভাষায় একটি বার্তা ছিল, তাতে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ, যা নতুন পাঠ্যপুস্তক থেকে উধাও হয়েছে। ফলে আদিবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। আরও জানা যায়, এর আগে গত 12 জানুয়ারি এনসিটিবির চত্বর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্টুডেন্ট ফর সভরেন্টি নামে একটি ছাত্র সংগঠন। তারা ওই গ্রাফিতি সরিয়ে দেওয়ার দাবি তোলে। ওই সংগঠনের প্রতিবাদের মুখে পড়ে অবশেষে বইটির অন্যায় সংস্করণ থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়। জানে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামে ওই সংগঠনটি, আর তাদের মিছিলেই হামলা চালায় স্টুডেন্ট ফর সভরেন্টি নামে একটি ছাত্র সংগঠন। রক্তাক্ত হয় রাজধানী ঢাকার রাজপথ। জানা যাচ্ছে আদিবাসী ছাত্রদের লাঠিসোঁটা, লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। হামলার বেশ কয়েকজন আদিবাসী পড়ুয়া গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে মহিলাও আছেন। শেষ পর্যন্ত আদিবাসী ছাত্ররা এলাকা ছেড়ে পালায়। জানা গিয়েছে হামলার 11 জন ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে স্টুডেন্ট ফর সভরেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক জিয়া আদিবাসী শব্দটিকে রাষ্ট্রদ্রোহী বলে বর্ণনা করেছেন। আদিবাসীদের উপর এই হামলার ঘটনার পর সরব হয়েছে একাধিক সংগঠন এবং বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্ব। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, বাংলাদেশ থেকে সব বৈষম্য দূর হোক। এই ঘটনার পর বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠে যায়। তারা মুখে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার কথা বললেও কাজে তা করছে না। হিন্দুদের পর সংখ্যালঘু আদিবাসীদের ওপর হামলা সেটাই প্রমাণ করল। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করা নিয়ে জলঘোলা অব্যাহত। গত 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রকাশ্য সমাবেশ করে নিজেদের মতো করে জুলাই ঘোষণাপত্র জারি করার দাবি করেছিল, যা মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার কার্যত নাকচ করে দিয়ে বলেছিল জুলাই ঘোষণাপত্র সরকারের তরফে দেওয়া হবে। এরপর মধ্যরাত পর্যন্ত নাটক চলে এবং ছাত্র নেতারা পিছু হটে। ছাত্র নেতারা 15 জানুয়ারি পর্যন্ত সরকারকে সময় দেয় এবং সেই তারিখও পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো কোনো ঘোষণাপত্র জারি হয়নি। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কার্যত হুমকি দিয়েছিলেন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ঝিনেমের অভিযোগ তুলে। আমরা 15 তারিখ পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল, আজকে 14 তারিখ, আজকে গণসংযোগের পরে আমরা 15 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই প্রক্লেমেশন অফ রেগুলেশন সেটিকে স্টেট থেকে এন্ডোর্স করবেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা যাদেরকে উপদেষ্টা বানিয়েছি, আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে, আপনারা যদি খুনি কারণে মনে করেন যে আপনারা প্রক্লেমেশন, আপনারা
প্রোক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে অগাস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আমরা আবার রাস্তায় নেমে আসবো। এই প্রোক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায়? কারা বাধা দিচ্ছে? কোন ডিপ স্টেট আপনাদেরকে বাধা দিচ্ছে? সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। যদি আপনারা সেটিতে ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে আপনারা আবার জনগণের কাতারে নেমে আসুন। আমরা একসাথে মিলে আমরা যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি প্রয়োজন হলে আমরা সেভাবে আবার আমাদের এই প্রোক্লেমেশন আমরা আদায় করে নিব। এরপরে দেখা যায় কার্যত নড়ে চড়ে বসেছে বাংলাদেশের তদারকি সরকার। দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলিকে একটি বৈঠকে ডাকে তদারকি সরকার। ঠিক হয় বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু ওই বৈঠকে অংশগ্রহণ করা নিয়ে টালবাহানা করতে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি। জানা যাচ্ছে খালেদা জিয়ার দলের একাধিক নেতা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন। কেউই ওই বৈঠকে অংশ নিতে নারাজ ছিলেন। এই পরিস্থিতিতে বিপাকে পড়ে তদারকি সরকার। এরপর তড়িঘড়ি সরকারের তরফে লন্ডনে অবস্থানরত বিএনপির কার্যনির্বাহী সভাপতি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করা হয় যাতে তার দল সর্বদলীয় বৈঠকে অংশ নেয়। এতেই বরফ কিছুটা গলে এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওই বৈঠকে যাবেন। কিন্তু বৃহস্পতিবার ওই বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, ঘোষণাপত্র যদি তৈরি করতেই হয় তাহলে শুধু জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে তা সীমাবদ্ধ রাখলে চলবে না। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে টানা 15 বছর বিএনপির নেতৃত্বে সহযোগী দলগুলি আন্দোলন করেছে। আন্দোলনের সেই ইতিহাসও উল্লেখ করতে হবে ঘোষণাপত্রে। বিএনপির আপত্তির ফলে কার্যত ভেস্তে যায় দ্বিতীয় দফার উদ্যোগও। যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠকে বলেন, আমরা একত্রিতভাবে আছি বলেই আমার মনে সাহস এসেছে। আমরা সকলে মিলে জুলাই ঘোষণাপত্র তৈরি করে গোটা জাতি গোটা বিশ্বকে জানাবো গত 5 আগস্ট ঠিক কি হয়েছিল। আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে আছি সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, আমাদের অনুভূতি এখনও সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে। আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, এই 5 আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কীভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5 আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। বিএনপির আপত্তিতে মূলত জুলাই ঘোষণাপত্র নিয়ে তদারকি সরকারের উদ্যোগ ভেস্তে চায় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আপাতত ঠিক হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আরও আলোচনা হবে। কাজটি এগিয়ে নেওয়ার জন্য কমিটিও গঠন করা হতে পারে। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই বিষয়ে দ্রুত একটি কর্মপদ্ধতি ঠিক করা হবে। ওই সর্বদল বৈঠকের পর বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল পরে সাংবাদিকদের এই কথা জানান। সকল রাজনৈতিক দল এবং ছাত্রদের সংগঠন যারা অংশ নিয়েছে এখানে প্রায় সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়।
কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। ফলে বোঝাই যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনী নেতারা যতই চাপাচাপি করুক না কেন, আদতে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ধীরে চলো নিতে চলেছে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। অপরদিকে পরপর দুটি উদ্যোগ ভেস্তে যাওয়ার হতাশা দেখা গিয়েছে জামায়াতে ইসলামী সহ ধর্ম অনুসারী দলগুলির মধ্যেও। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরপর বলেছেন, সব রাজনৈতিক দলই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত, তবে তাড়াহুড়ো করতে গেলে অভ্যুত্থানের চেতনার ক্ষেত্রে ভুল হতে পারে। উপস্থিত সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এই জাতীয় ঐক্য ধারণ করে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। বাংলাদেশে ইসলামী শক্তি একটি বিশাল ইসলামী শক্তি। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। বোঝাই যাচ্ছে জামায়াতে ইসলামের মতো দলগুলি জুলাই ঘোষণাপত্র নিয়ে তদারকি সরকারকে আরও সময় দিতে রাজি। অপরদিকে বিএনপি সরাসরি জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রধান উপদেষ্টার মতো অন্যান্য রাজনৈতিক দলগুলিও ঐক্যমতে এসে এই ঘোষণাপত্র জারির পক্ষে। ফলে এর জন্য আরও সময় লাগবে একথা বলাই বাহুল্য। এখন দেখার সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর মতো বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঠিক কি করেন। আমরা প্রতিনিয়ত নজর রাখছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে একাধিক বিষয় সামনে আসছে। প্রথমত সীমান্তবর্তী এলাকায়, যেখানে বিএসএফ এর সঙ্গে বিজেপির সংঘর্ষ এবং বারে বারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, কাঁটাতার দিয়ে একাধিক ইস্যু তৈরি হচ্ছে। এবং অন্যদিকে আমরা যে বিষয়ের দিকে নজর রেখেছি তা হল ঘরে বাইরে প্রবল চাপে রয়েছে ইউনূস। কারণ দেশের অভ্যন্তরে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, একাধিক ইস্যু নিয়ে যেমন বাংলাদেশের সাধারণ মানুষ আর ইউনূসকে ভরসা রাখতে পারছেন না, ঠিক একইভাবে ইউনূস কিন্তু প্রতিবেশী রাষ্ট্র থেকেও ক্রমাগত চাপে পড়ছে। অন্যদিকে লাগে ইউনূস এবার পাকিস্তান থেকে অস্ত্র মজুত করছে, সে খবরও সামনে আসছে এবং আজকের প্রতিবেদনে সেই বিষয়গুলি তুলে ধরব আপনাদের সামনে। 5ই আগস্টের পর বাংলাদেশে বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবং সেখানে অর্থনীতি থেকে সামরিক দিক থেকে ভেঙে পড়েছে গোটা দেশটি। কিন্তু এবার নাকি ধীরে ধীরে গোটা দেশটি আয়ত্তে আসবে, জানা যাচ্ছে সূত্র মারফত। 5ই আগস্টের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতি প্রকট, অর্থনীতি ভেঙে পড়েছে, সেখানকার স্কুল কলেজে চলছে ছন্নছাড়া পরিস্থিতি। তবে পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হতে চলেছে। রাজনৈতিক দলের একাংশ বলছে ইউনূস বাংলাদেশে বেশি দিন থাকতে পারবে না। ইতিমধ্যে খবর উঠে আসছে তার পালানোর একটি চক নাকি প্রস্তুত করে ফেলেছেন, কিন্তু তার আগে বাংলাদেশের ক্ষতি হয়ে গিয়েছে। জানা যাচ্ছে ইউনূস এর মধ্যে ইতালি যাবেন, তার সঙ্গে যাবেন প্রেস সচিব। তবে তিনি আর বাংলাদেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে জানুয়ারির 20 তারিখে রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প, আর তার আগে অ্যাকশন মোডে 3 ট্রাম্পের সদস্যরা। এদিকে তার জেরে ঘুম উড়েছে মোহাম্মদ ইউনূসের। ঢাকার রাজপথ থেকে উধাও আইসিসের পতাকা। এই পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাসে দফায় দফায় বৈঠক করছেন আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। জানা যাচ্ছে আগামী 9 দিন ঢাকার মার্কিন দূতাবাসের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে আমেরিকার হবু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক্সট্যান্ডারে পোস্ট করে ওপেন বর্ডার পলিসি নিয়ে বাইডেনকে একহাত নেন। তিনি সেখানে উল্লেখ করেন বাইডেনের আমলে মৌলবাদীদের বারবারন্ত হয়েছে। তিনি আরও লেখেন পৃথিবীর জঘন্যতম রাষ্ট্রপতি হলেন জো বাইডেন। জানা যাচ্ছে আমেরিকার প্রাক্তন সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিন্টনের সঙ্গে মোহাম্মদ ইউনূসের ব্যবসায়িক লেনদেন রয়েছে। সূত্র পাশাত খবর, হিলারি ক্লিন্টন যখন আমেরিকা সেক্রেটারি অব স্টেট ছিলেন তখন তিনি মার্কিন সহায়তার নামে গ্রামীণ আমেরিকা নামে একটি সংস্থাকে $600 কোটি পাইয়ে দিয়েছিলেন। এর মধ্যেই নাকি বাংলাদেশ থেকে ইউনূসকে বের করার জন্য ঢাকায় এসেছেন আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। অর্থাৎ ইতিমধ্যেই ইউনূস বাঁচার উপায় খুঁজছেন। তিনি ভালো করে বুঝে গিয়েছেন ট্রাম্প আমেরিকার মাসনাদে বসার পর তিনি পিতাকে পড়বেন, তাই আগে থেকেই ছক কষছেন মোহাম্মদ ইউনূস।
যবে থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ চর্চায় এসেছে তবে থেকে চর্চিত সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর রয়েছে বহু দেশের। তার কারণ বাণিজ্যিক ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে অত্যন্ত সহজ এই সেন্ট মার্টিন দ্বীপ। আর এই দ্বীপ নেওয়ার জন্য হাসিনার কাছে বহু দেশ থেকে প্রস্তাব আসে, কিন্তু হাসিনা তাদের দিতে রাজি হয়নি। এমনকি হাসিনার পতনের কারণ সেন্ট মার্টিন দ্বীপ এমনটাও মনে করেন অনেকে। এবার সেই দ্বীপেই ইউনূসের আমলে ঘটল ভয়ঙ্কর কাণ্ড। সেন্ট মার্টিন দ্বীপে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা, তা থেকে উঠে এসেছে একাধিক প্রশ্ন। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তদারকি সরকারের মাথায় বসার পর থেকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একাধিক বৈঠক করেছেন। আর সেই সরকারের আমলে অগ্নিকাণ্ডের ঘটনার জবাব দিতে হবে সেই সরকারকেই বলছেন রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি ঢাকা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তদারকি সরকারের তরফে কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত তা নির্দিষ্ট করে জানা যায়নি। হাসিনার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নথি ওই সচিবালয়ে ছিল বলে জানা গিয়েছে। তবে এত গুরুত্বপূর্ণ একটি ভবনে নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে সে প্রশ্ন তো উঠেছিলই। কারা এর পিছনে জড়িয়ে রয়েছে তা এখনো পর্যন্ত অধরা। অনেকেই বলছিলেন এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে, কিন্তু যেভাবে নিরাপত্তা রক্ষীর মোড়কে মোড়া ছিল এই দুই ভবন, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। তবে কি ইউনূসের পুলিশ প্রশাসনের মধ্যেই রয়েছে হাসিনার অনুগামী? এমন প্রাসঙ্গিক প্রশ্ন উঠতে দেখা গিয়েছিল এই অগ্নিকাণ্ডের ঘটনার পর। ঢাকার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যেমন একাধিক প্রশ্ন সামনে এসেছিল, ঠিক তেমনি মার্টিন দ্বীপে রাত 2:30টার সময় কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেই নিয়েও বিস্তর প্রশ্ন উঠছে। তবে কি এবারও অন্তর্বর্তী সরকার বলবে আওয়ামী লীগের কোন সমর্থক এই মার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে? যদি তাও ঘটে তাহলেও তো অন্তর্বর্তী সরকারের প্রশাসনের ওপরই দায় বর্তাবে। তবে জানা যাক ঠিকই ঘটেছে সেন্ট মার্টিন দ্বীপে। জানা যাচ্ছে 3টি রিসর্টে প্রায় 26টি ঘর পুড়ে গিয়েছে। 1.5 ঘন্টার ব্যবধানে পুড়ে ছারখার হয়ে গিয়েছে 3টি রিসর্টের পুরো অংশ। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই ছিল যে সাধারণ মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজিবি এবং দমকল বাহিনী। ভোর 4টের সময় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে অনেকেই নানা বিষয় তুলে ধরেন, তবে আদেও এখনও তার কারণ জানা যায়নি। এখানে রাজনৈতিক মহলের একাংশ বলছে, যেখানে সেন্ট মার্টিন দ্বীপকে শেখ হাসিনা আগলে রেখেছিল, তার সরকারের পতনের পর কিভাবে এই ঘটনা ঘটল? তবে কি ইউনূসের মদতেই একটু একটু করে শেষ হতে